পরের দিন সকালে সর্বপ্রথম উঠে আমার টেবিলের দিকে চোখ যায়, যেতেই আমি আটকে উঠি। এ কি, এখনো সেই মাকড়সা? এখনো এক জায়গায় আছে? মাকড়সাটা কি মারা গেছে নাকি? নড়াচড়া করছে না তো। তখন তেয়ং চট করে বলে ওঠে, বোধহয় মাকড়সাটা মারা গেছে। তোমার চিৎকার শোনার পর এটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নিশ্চিত, বলেই চাপা আসে। আমার ওনার ঠোঁটে চাপা হাসি দেখে সন্দেহ হচ্ছে। ভয় মাকড়সাকে হাত দিয়ে ছুঁয়ে দেখি ওটা নকল। এখন আমার বুঝতে বাকি রইল না, এটা তেয়ং ইচ্ছে করে করেছে। তার মানে আপনি ইচ্ছে করে মারছেন এটা? আমি মোটেও না, তুমি করেছো। তুমি আদর খেতে চেয়েছো তাই এসব নিজে সাজিয়েছো, আর এখন আমায় দোষ দিচ্ছ। এখন সব বুঝতে পারছি আমি। বাচ্চা খাটাস লুচ্চাটার কথা শুনে রাগে ইচ্ছে করছে নিজের মাথা চুল নিচে ছিঁড়ে। ওহ, বজ্জাটা এখন আমার দিকে দেখে মুখটাকে হেসে যাচ্ছে, যেটা আমার কাছে ভীষণ অসহ্যকর লাগছিল। আমি ভাবতে পারিনি উনি আমার সাথে এমনটা করবেন। দূর, ভালো লাগে না। সারাদিন আমার ভালোই কাটে। সন্ধ্যা পেরিয়ে রাত আসে, রাত যখন 12টায় শুই। হঠাৎ তেমন বাসায় এলো। ওনার দিকে আমার চোখ পড়তেই আমি চমকে যাই। কি এমন অবস্থা কেন ওনার? খুশকু খুশকু চুল, চোখ দুটো লাল। উনি সোজা এসে আমার হাত চেপে ধরে আর রাগে গলায় বলে, এই মেয়ে, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, তুমি তেয়ংকে বদলে দিবে, ইমোশনাল করে দিবে? নো, নেভার। তেয়ং যেমন ছিল তেমনই থাকবে। বেতাই আমার চোখে পানি চলে আসে। উনি কথাগুলো বলে হাতটা ছেড়ে দিয়ে চলে যায়। আমি বোকার মতো তাকিয়ে থাকি। আমি ভাবতে পারিনি সকালের ওই কথায় উনি এতটা কষ্ট পাবেন। শুধু বলেছিলাম, আচ্ছা আপনার মা বাবা নেই? ওনারা কেন আপনার সাথে নেই? আমার মা বাবার মতন ওনারাও কি বেঁচে নেই? ব্যাস এতটুকুই। জানি না উনি ওনার মা বাবার কথায় এতটা কেন রেগে গেলেন আর এতটা কষ্ট কেন পেলেন। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি তেয়ং নেই বিছানায়। ভাবলাম হয়তো অসময়ে গেছে, কিন্তু অনেক সময় পরও যখন এলো না আমি তখন উঠে যাই। উঠেই একটা হুঁচট খেলাম। ট্রিম লাইটের হালকা আলোয় দেখি তেয়ং বিছানার সাথে হেলান দিয়ে ফুলের দুই হাঁটুতে হাত রেখে মাথা গুজে আছেন। আমার বুকের ভিতরটা ধক করে উঠলো। আমি ধীর পায়ে ওনার কাছে গিয়ে ওনার কাঁধে হাতটা রেখে বিছানায় বসলাম। তেয়ং কাঁদছেন কেন? উনি আমার দিকে তাকায়নি। আমি ওনাকে কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছিলাম না। ওই দিনের পর থেকে কেটেছে অনেক দিন। ধরতে গেলে তেয়ংয়ের 2 বছরের চুক্তির দিন শেষ হতে আর মাত্র একটু রাতের ব্যাপার। পরের দিন আমাকে ছেড়ে যেতে হবে, এই বাড়ি ছেড়ে, তেয়ংকে ছেড়ে। আমি এখন আর তেয়ংয়ের দায়বদ্ধ নয়। এই 2 বছরে আর কিছু জানি বা না জানি, এটা আমি বেশ বুঝতে পারছিলাম। আমি ওই মানুষটার মায়ায় ভয়ঙ্করভাবে বন্দী হয়েছি। জানি না কি করবো আমি। উনি আমার জীবনে একটা অংশ হয়েছে বলেই ধরা যায়। আমি কি করে ওনাকে ছেড়ে নিজেকে দূরে রাখতে পারবো সেটাও আমি জানি না। কল্পনা তো ভেবে দেখিনি আমি কোনো এক সময় ওই মানুষটার সাথে নিজেকে জুড়ে নেব, ভালোবেসে ফেলবো। নিজের মা বাবাকে হারিয়ে একমাত্র উনি ছিলেন আমার বেঁচে থাকার কারণ। এখন তাকেও হারাতে হচ্ছে। সকালে হতে না হতে আমাদের কন্ট্যাক্ট ম্যারেজের 2 বছর পূর্ণ হবে। সকালেই যেতে হবে। নিজের সব ত্যাগ করে রাখলাম রাতেই। জানি এতে তেয়ংয়ের কিছুই হবে না। উনি তো আমাকে বিয়ে করেছেন শুধুই, যাই হোক ভালো তো আর বাসে না আমাকে। তাই এই মিথ্যের স্বপ্ন দেখার আমাদের মতো মেয়েদের শোভা পায় না। কোথায় উনি আর কোথায় আমি। রাতটা কোনো মতো কাটলো চোখের জলেই। সকালে উঠি আমি খুব তাড়াতাড়ি। ঠিক ওঠার আগেই নিজের ব্যাগটা হাতে নেই। টেবিলে একটা চিকুর রেখে বুকে অসংখ্য দুঃখ চাপা দিয়ে বেরিয়ে আসি তেয়ংয়ের বাসা থেকে সোজা মামার বাসায়। অন্যদিকে তেয়ং উঠে দেখলো আমি নেই। ও যখন পুরো বাড়ি খুঁজছে আমার পায় না, তখন রুমে এসে আমার লেখা চিঠিটা দেখতে পায়। তাড়াতাড়ি হাতে নিয়ে পড়তে শুরু করে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। গতকাল আমার 2 বছর পূর্ণ হয়েছে। আমিও কোথায় গেছি,
2 বছর আপনার প্রতিটি কথা মেনে চলেছি, চলে যাচ্ছি আমি, কিন্তু মনে হয় আপনার পায়ের মায়ায় জড়িয়ে গেছি। কিন্তু যেতে তো হবেই। ভালো থাকবেন কোকি। দেহনের চোখে পানি। এভাবে চলে যাবো ভাবেন দেহ। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। তারপর উনি আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি করে সোজা আমার মামার বাড়িতে। এদিকে আমি বাসায় এসে নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্ধ রেখে বাইসে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ি। প্রচুর কান্না করছিলাম, জানি না কেন। আজকে যেন কান্না আমার কোনো বাদই মানছে না, শুধু অঝরে কান্নাই করে যাচ্ছি। বুঝতে পারছিলাম না এতটা কষ্ট কেন হচ্ছে ওনার জন্য। কিছুক্ষণ পর হঠাৎ আমার দরজায় ধাক্কার আওয়াজ আসলো। আমি তড়িৎ করে গিয়ে দরজাটা খুলতেই দেখি মামি সাথে জিমিন। ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক প্রশ্নে ভরা। মামি বলে ওঠে, কি হয়েছে কোকিমা, হঠাৎ চলে এলি? আমি মামিকে চট করে জোরে ধরে শব্দ করে কান্না করে দেই। মামি অবাক হয় আমার এমন কাছে, সে তো কখনো এমন ভাবে আমাকে দেখেনি। মামি আমাকে আবার বলে, কি হয়েছে তোর কোকিমা? পিয়নের সাথে কি তোর ঝগড়া হয়েছে? জানা নেই শোনা নেই, হুট করে কেন চলে এলি? আমি মামিকে আরো শক্ত করে জড়িয়ে ধরি, বলে দেই কেন এসেছি। আজ আর লুকোলাম না। আমার যে পিয়নের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, তাও 2 বছরের জন্য। আমি কেন রাজি হয়েছিলাম এটাও সব শুনে যে মামি কোনোদিনও আমার জন্য কষ্ট বুঝেনি, আমাকে একটুর জন্য মায়ের আদর দেয়নি। তিনি আজ আমার কষ্ট দেখে চোখে পানি ছড়ালেন। সিমেন্টটাও কাচ্ছে আমাকে জড়িয়ে ধরে, কিন্তু মামাকে কিছু বুঝতে দেই না। ওনাকে জানালে হয়তো এটা সহ্য করতে পারবে না। খুব ভালোবাসেন তুমি আমায়, এখন আমি বুঝতে পারছি। মামির এমন ব্যবহারও কোনোভাবে ভালোবাসা ছিল। আজ মামি আমাকে নিজের মেয়ের মতো বুকে আগলে নিলেন। কিছু সময় পার হতে না হতেই পিয়ং আমাদের বাড়ি এসে হাজির। আমি রুমে, আমি এখনো কান্না করে যাচ্ছি, ভাগ করে এমন পরিহাস ভেবে। এবং বাড়িতে ঢুকেই কোকি নাম বলে আমার নাম ধরে চিল্লিয়ে ডাকা শুরু করলেন। ওনার এমন ভাবে ডাকার আওয়াজ ছিল আমার কান বাজিয়ে তুলছে। আমি যাবো নিচে, এমন সময় কানে এসে পড়লো মামির কথার আওয়াজ। মামি দেহনকে আটকে দিয়ে বলছে, তুমি একদম কোকির কাছে যাবে না। তোমার সাহস কি করে হলো একটা মেয়ের জীবন দিয়ে খেলার? আমি জানতাম না আরো চেহারা পিছনে এমন কুৎসিত চেহারাও থাকতে পারে। দেহন চুপ। তখন মামি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। আমি ভুল করেছি লোভ করে, এখন বুঝতে পারছি লোভ করে আমি আমার অমর ফুলের মতো মেয়েকে সমুদ্রে ফেলে দিয়েছি। জানি আল্লাহ আমাকে মাফ করবেন না, তাও আমি এখন আর আমার মেয়েটাকে কষ্ট দিতে দিব না। চাই না তোমার টাকা, একটা বাজে ছেলে। মামি এত কিছু বললো, উনি চুপ ছিলেন। তখন মামি আবারও, কি হলো এখনো কেন ধরে দাঁড়িয়ে আছো? বেরিয়ে যেতে বলছি তোমায়, সব বেরিয়ে এখান থেকে। কোকির কাছে তুমি কোনোভাবেই যেতে পারবে না, যেতে দিব না আমি তোমায়। এইবার তেউমার চুপ থাকলেন না, মামির দিকে তাকিয়ে বলে উঠলেন, কোকির কাছে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি কিমতি হং, আমাকে বাধা দেওয়ার সাধ্য কারো নেই, আপনিও পারবেন না। বলেই উনি সোজা আমার রুমে। দরজা আটকানো ছিল হালকা করে, তাই উনি খুব সহজে রুমে ঢুকে পড়ে। আমি বিছানার উপর বসে কান্না করছিলাম। এসে আমাকে আমার নাম ধরে ডেকে ওঠে, কোকি। ওনাটা কানে আসতে আমি সেদিকে তাকাই। তাকাতে ওনার দিকে চোখ পড়তে আমি শুনতে চাই, কি এটা কি সত্যি হল? মাত্র কিছুক্ষণ ওর কাছ থেকে আমি দূরে এসেছি, আর আসতে তো হতোই। চোখে পেয়েছিল যে আসতে আমি বাধ্য। এইটুকুর মধ্যে উনি ওনার একটি অবস্থা করেছেন। কোথায় মিস্টার কিমতি হোক আর কোথায় এই মানুষটা? আমার বুকের ভেতরে ছিল জড়ো হাওয়া হয়েছে ওনার এমন অবস্থা দেখে। এই তো সকালে তো ভালো মাছটাকে রেখে এসেছিলাম। আমার ভাবনার মাঝে পিয়ন দৌড়ে এসে আমাকে ওর কুয়াতে শক্ত করে চাপটে নিলেন। আমি এখন থমে দাঁড়িয়ে আছি, আর মনে ভেবে চলেছি এখন এই পাগলামি পিয়নের কিসের জন্য? তবে কি উনি আমাকে ভালো? আমরা শট করে ওনাকে আমার দুয়াতে শক্ত করে আঁকড়ে নিলাম। দেহ কান্না করছে, আমিও করছি। দেহ কান্না করতে করতে বলতে থাকে, এইভাবে ভাগিয়ে দিতে চেয়েছিলে কেন কোকি? আমি অবাক হই পিয়নের এই কথার মানে। কি বলছেন উনি? এটাই তো চুক্তি ছিল, তবে কেন উনি?
কি করে পারলে কোকি আমাকে না বলে বেরিয়ে আসতে? জানো, আমি ঘুম থেকে উঠে তোমাকে না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে যখন তোমাকে না পাই, তখন যেন পুরো পৃথিবী আমার কাছে অন্ধকার লাগছিল। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এইভাবে যে এই বুঝি তোমাকে আমি একেবারে জন্য হারিয়ে ফেললাম। কেন করলে কোকি? আমাকে তো বলতে পারতে তুমি। ছোটবেলায় আমি আমার বাবা মার কোনো ভালোবাসা পাইনি। আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, একটু শান্তি জায়গা খুঁজে পেতে চেয়েছিলাম। আর তুমি এত খোঁজার পরও যখন তোমাকে আমি না পাই, আমার রুমে এসে দেখি একটা চিরকুট রাখা আছে টেবিলের ওপর। হাতে নিয়ে দেখি, কেন কোকি, কেন তুমি আমাকে এই 2 বছরও বুঝলে না? কেন? অনেক সময় তো দিয়েছিলাম তোমাকে। আমার ওপরটা তুমি শুধু দেখেছো, ভেতরটা বোঝার চেষ্টা কখনোই করনি কোকি। কেন করনি? কেন করলে না তুমি কোকি? আমি ওনার কথা কি বলবো বুঝতে পারছিলাম না। উনি আমাকে এখনো জড়িয়ে আছে, ছাড়তেও পারছি না আমি। ছাড়ুন। এটা বলতে তেও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। না, অনেক হয়েছে, আর না কোকি। অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আজ সব কষ্ট তোমার আমি সারা জীবনের জন্য দূর করে দেবো বাকি। আমি সব সত্যি তোমাকে বলবো আজ। হ্যাঁ, বলবো আমি। মানে কি বলছেন তেও? কিছু সত্যি আমাকে সব বলবে? সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কি সত্যি? তেও নিজের চোখ মুছে মুচকি এসে আমার কপালে আলতো করে ভালোবাসে পরশকে দিয়ে বলে, সেদিন অফিসে জয়েন করেছিলে, সেদিন আমি তোমার চোখের মায়ে পড়ে যাই। আমার আশেপাশে এত মেয়ে ছিল, কিন্তু কেন জানি না তোমার চোখ দুটোই আমার মনে দাগ কেটে যায়। আমি তখন বড্ড বেপরোয়া ছিলাম। দাদুর অনুপস্থিতিতে আমি ভীষণ একা হয়ে যাই। তাই ওই সব নোংরা কাজে দিন রাত ডুবে থেকেছি। আমি যত মেয়ের সাথে সময় কাটিয়েছি, তাদের সবার চোখে শুধু জর্জর করতো আমার যশ, নাম আর টাকার। সেদিন যখন আয়ের সাথে তুমি এমন করলে, তখন আমার ভেতরে আরো নাড়া দিয়ে গেছো। তোমার মুখ সেই প্রথম দিন থেকে আমি ভুলতে পারিনি। আর ওই দিন আরো আন্দোলিত করে দিয়েছিলে। মানে তোমাকে আমার বিয়ে কেন করেছিলাম জানো? আমি তেমনের কথায় মাথা নাড়িয়ে না জানাই। তোমাকে আরো কাছ থেকে জানার জন্য তোমার বিষয়ে সব খোঁজ নিয়েছিলাম। আমি তেমনের কথায় থামিয়ে যাই। এগুলো কি বলছে এই লোকটা? তবে কি উনি আমাকে... না, ভাবতে পারছি না। উনি আবারও বলতে লাগলেন, কি অবাক হচ্ছ? এখনই অবাক হওয়ার কিছুই নেই। আজ তোমাকে সবটা খুলে বলবো আমি। সেদিন আমি ইচ্ছে করেই তোমাকে আমার কেবিনে ডেকে তোমার সাথে এমন করেছিলাম। তোমার জন্য আমার সব ধরনেরই পিছন ছিল। তাই তুমি যখন চর মারলে, আমার ভেতরে জেদ চেপে যায়। কোনো কিছুর বিনিময় হলো তোমাকে আমার কাছে পেতে চেয়েছি। তাই অনেকটা ব্ল্যাকমেল করেই বিয়েটা করি, কারণ তোমাকে কোনো কিছুর বিনিময়েই হারাতে চাইনি। আমার জেদ ছিল ঠিকই, তার চেয়ে বেশি মনের মধ্যে একটা বাসনা ছিল। কোথাও একটা আশা ছিল যে তোমার মাঝেই সবটাই পাবো, যা আমি এতদিন খুঁজেছি। আমি বাবার মতো হা হয়ে তেমনের কথাগুলো শুনছি। এরপর আমি বলে উঠলাম, এই জন্য বুঝি 2 বছর জন্য বিয়ে করেছিলেন? তেও মৃদু বলে, তোমার কি মনে হয় এত কাঠখড় পুড়িয়েছি 2 বছরের জন্য? আমি বলেছি আর তুমি সিরিয়াসলি নিয়ে বিশ্বাস করে এভাবে আমাকে ছেড়ে চলে এলে? আমি ওনার কথা এবার ফিসিক পরিমাণ চমকালাম। কি বলছেন উনি? আমি চেয়েছিলাম 2 বছর পর যখন তুমি এই কথাগুলো তুলবে, তখন বলে দেবো সবকিছু, সে আমি তোমাকে কোনো কন্টাকে বিয়ে করিনি। কি? তাহলে আপনি যে বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম, কারণ চেয়েছিলাম আমি তোমার মনের কাছাকাছি যেতে। তুমি আমাকে অনেক খারাপ মানুষ ভাবতে, আর ভাববে নাই বা কেন, আমি তো এমনই ছিলাম। কিন্তু বিশেষ করো, আমি আমার জন্য একটা আশ্রয় চেয়েছিলাম তোমার মধ্যে। আমার কোনো কিছুর অভাব ছিল না, আঁকড়ে ধরে বেঁচে থাকার মানুষ ছিল না। প্রথম দিন জেদের বসে অনেক খারাপ ব্যবহার করেছি, বাট পরে নিজে গিল্টি ফিল করতাম। তোমার কাছে যাবার হাজারটা বাহানা খুঁজতাম। কোকি, আমি তোমার কাছে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, সত্যি বলছি আমি। আই লাভ ইউ কোকি, লাভ ইউ সো মাচ। সত্যি সত্যি তুমি আমার সব কিছু।
হ্যাঁ, তুমি আমার সবকিছু, সব সবকিছু। এগুলো বলে তেও কান্না করতে থাকে, সাথে আমি অঝরে কান্না করছি। তেও চোখ মুছে আবারও বলল, মাঝরাতে ঘুমের ভান করে তোমাকে জড়িয়ে ধরতাম, যাতে তুমি বুঝতে না পারো। জড়িয়ে ধরলে মনে হতো আমার ফাঁকা জায়গাটা পূর্ণ হয়েছে। আহা করতেছে বুকের মাঝখানে, সেখানে গিয়ে তৃপ্তি হতো। জান, তুমি আমার প্রাণবন্ধন। তোমাকে ছাড়াই কেউ অসম্পূর্ণ, পারবো না টিকতে, বাঁচতে পারবো না। তুমি আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আবদ্ধ, আমার প্রত্যেকটা শিরা উপশিরে তোমার চলাচল। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। এবং আর একটু পর আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ। আমার বলতে দেরি, কিন্তু তেউঙের ধরতে দেরি নেই। আমাকে ওর বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে। যদি পারতো হয়তো বুক ছিঁড়ে ধরে রেখে দিত। ও অসরে কান্না করছে। তেউঙের কান্নার বোধ হয় পাত ভেঙে গেছে। আমিও তেউঙকে জড়িয়ে ধরেছি, যেন কোনো কিছু আমাদের আলাদা করতে না পারে। তেউঙকে জড়িয়ে ধরে আমার পৃথিবী ভেঙে কান্না আসছে। তেউং, আমি তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটাতে চাই। তেউং, ভাবতাম আমার ভালোবাসার কেউ নেই, আমি বলছিলাম লাভ ইউ টু। তেউং, ভালোবাসি তোমায় অনেক, স্যার পরিভাব করা যাবে না। জীবন দিয়ে ভালোবাসি তোমায়। তেউং আমাকে ছেড়ে দেয়, আমার গালে ওর দুটো হাত রাখে। আমার পুরো চোখ মুখে তেউং পাগলের মতন ওর ভালোবাসার প্রেমময় পরিচয় দিতে থাকে। আমি শুধু নিজের দু চোখ বন্ধ করে তৃপ্তির সাথে নিতে থাকি। শোনো বাবা, তুমি তোমাদের বেস্ট পাপা। শুধু আজকে আইসক্রিম খাবো। প্লিজ পাপা, চলো না প্লিজ। ছেলেমেয়ে দুটোর কাছ থেকে তেমন কি করবে ভেবে পাচ্ছে না। কারণ আছে এমন হওয়ার, বলছি পরে। কিন্তু তোমাদের মাম্মি কি রাজি হবে? প্লিজ শোনো বাবা, প্লিজ তুমি রাজি করো না প্লিজ। তেমন মুচকে মুচকে হাসতে থাকে আর রাজি না হওয়ার নাটক করে। তেমন যে তার রাজপুত্র দুটোর এই সোনা বাবা বলাটা বেশ উপভোগ করে। ওরে বাবা, আমি নেই, তোমাদের মাম্মাম যে। পাপা, ও পাপা, তুমি তো মাম্মাকে দেখে ভয় পাও? বেচারা তেহং, 5 বছরের বাচ্চা দুটো জেনে গেছে মিস্টার ক্রিম তেহং বউকে ভয় পায়। ভয় পাবো না? দেখিস না তোদের মাম্মাম আমরা একটু খেললে চেঁচামেচি করে, গোজারা সবকিছু নাকি নষ্ট করে ফেলি। আমার কানের পোকা মরে যায়। ওর কথায় বিকট পেকক মুখ টিপে টিপে আসছে দূর থেকে। আমি সেটা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। সব দেখে শুনে বুঝতে পারছো তোমরা, বিকক আর পেকক আমার আর তেমুরের দুটো ছেলে মেয়ে। ওই দিনে আমি মাথা ঘুরে পড়ে যাই। হসপিটালে গেলে ডক্টর বলে আমি কনসেপ্ট করেছি। তেও সে কি খুশি, জেনেও পৃথিবীর সব সুখ একসাথে পেয়েছে। পুরো 9 মাস পর আমার জমজ বাচ্চা হয়। ওই যে ফুটফুটে বাচ্চা দুটোকে দেখলে, পেকক আর বিকক। এখন তেহং আর পিকক টিকুকি আমার পুরো পৃথিবী। ওদেরকে আঁকড়ে নিয়েই আমি বেঁচে আছি। লাইন ধরে 3 জন এসে হাজির আমার কাছে। আমি না বোঝার ভান করে বললাম, কি চাই? আইসক্রিম। হবে না, একবার। নো, প্লিজ প্লিজ মাম্মা, চলো না, অনেকদিন বাইরে যাওয়া হয় না, প্লিজ চলো না মাম্মা। পরশে বের হয়েছিলাম, মাঝখানে একটা দিন গেছে মাত্র। বাচ্চারা এত করে বলছে প্লিজ চলো না বেবি। আমারও খুব ইচ্ছে করছে। প্লিজ কোকি বেবি, না করো না প্লিজ। ওদের জোর করাতে আর আমার শান্তার মুখ ভেটকানো থেকে আর না গিয়ে থাকতে পারলাম না। এইভাবেই আমার এক তেমন ছোট্ট সংসারটা হাসি খুশি আর দুষ্টুমিতে চলতে থাকে। আল্লাহ হাফেজ।